আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, ক্ষোভ, অভিযোগ সমন্বয়কদের। দাফন হলো লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। ঘটনার ভিডিও ফুটেজ দেখে 6 জনকে আটকের কথা জানালো সিএমপি। বিচার দাবিতে আইনজীবী ছাত্র জনতার বিক্ষোভ। ইসকন ইস্যুতে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। ভিসার জন্য বায়োমেট্রিক দিতে মার্কিন দূতাবাসে খালেদা জিয়া। খালাস পেলেন চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলা থেকে। প্রধান উপদেষ্টার সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতাদের বৈঠক। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে বললেন মিলন দিবসের আলোচনায়। স্ত্রী মিতু হত্যা মামলায় জামিন পেলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বগুড়ায় মায়ের হত্যা মামলায় সন্তান সাদের জামিন লাভ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছেন। অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রামে 4 দফা জানাজা শেষে লোহাগাড়ায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজা অংশ নেন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ সর্বস্তরের মানুষ। নৃশংস এ হত্যাকাণ্ডের বিচারের দাবি সবার কণ্ঠে। আগের দিন নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ বহনকারী ফ্রিজারটি সকাল 11টায় আনা হয় চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালা মসজিদ মাঠে। তাকে শেষ বিদায় জানাতে সেখানে ঢল নামে অগণিত মানুষের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা এবং সব শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এইভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদিতা রয়েছে। সুপরিকল্পিতভাবে প্রায় 15 জনকে আহত করেছে, তাকে হত্যা করেছে। আমি এই হত্যার কাণ্ডর তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল চট্টগ্রাম আদালত চত্বরে। সেখানে প্রথম জানা যায় তার সহকর্মী, বন্ধু স্বজন, আইনজীবী সমিতির নেতাদের পাশাপাশি ভূমি উপদেষ্টা এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। যারা দুষ্কৃতকারী, সেই হোক, যেখানকারই হোক, যে পরিসরই হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। আইনের আওতায় তাকে আসতে হবে, আনা হবে এবং আইন অনুযায়ী তার জন্য। চট্টগ্রাম শহরে 2 দফা জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামে। সেখানেও অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হন এই আইনজীবী। তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও একটু জানবো। সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে। জুবায়েদ ইবনে শাহাদাত, একটু জানাবেন, আইনজীবী সাইফুলের দাফন তো সম্পন্ন হলো, চট্টগ্রামের সবশেষ পরিস্থিতি এখন কেমন? এখন পর্যন্ত চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক আছে এবং চারিদিকে বলতে গেলে যে অস্থিরতা ছিল সেরকম কোনো অস্থিরতা নেই, সবকিছু স্বাভাবিক আছে। সড়কের যান চলাচল থেকে শুরু করে মানুষের আনাগোনা সবই কিন্তু স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে সারাদিন কিন্তু বেশ কিছু কর্মসূচি হয়েছে, বেশ কিছু মানে একেবারে বলতে গেলে চট্টগ্রাম সরব ছিল। সেটার বেশ কিছু কারণও আছে যে সাইফুল নিহত যিনি আইনজীবী তার জানাজা হয়েছে চট্টগ্রামের 2 দফা, তারপর লোহাগাড়া তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। সেখানে
সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ এখানে গেছেন। তো সেই কর্মসূচির পাশাপাশি কিন্তু চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারা এসেছিলেন। তাদের নিউ মার্কেট, টাইগার পাস সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। এর আগে বিকেলেও কিন্তু বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সব কিছু মিলে সারাদিন চট্টগ্রামে বেশ কয়েক দফায় বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পেয়েছি এবং সেগুলো বেশ শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পেয়েছি। যে তাদের আন্দোলন বা বিক্ষোভ থেকে তারা এই যে সাইফুল, আইনজীবী সাইফুল হত্যা, তার বিচার দাবি করেছে এবং তারা বলছেন যে দুষ্কৃতিকারীদের দ্রুত খুঁজে তাদের আইনের আওতায় আনা হোক, এমনটাই তারা চাচ্ছেন। এবং গতকাল গভীর রাতে কিন্তু অভিযান চালিয়ে পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে 30 জনকে এখন পর্যন্ত আটক করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে সেখান থেকে 6 জন এই ঘটনায় জড়িত আছে এমনটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সবকিছু সার্বিক পরিস্থিতি মিলিয়ে যদি বলতে চাই, সারাদিনের কর্মসূচি, দাফন, জানাজা, এগুলো সবকিছুর পর এখন চট্টগ্রামের পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক। সাধারণ মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য সেটা ফিরে এসছে। অনেক সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও আইনজীবীরা। ন্যাক্কারজনক এই হত্যায় জড়িতদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন তারা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বরিশালের বিএম কলেজের শিক্ষার্থীরা। কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। আমরা এই বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু ভারতের এজেন্ডাবাহী, রয়ের এজেন্ডাবাহী কোন সংস্থাকে আমরা এই বাংলাদেশে চাই না। আমরা চাই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব। অবিলম্বে ইসকন সংগঠন বাংলাদেশ থেকে নির্মূল করা হবে। বিক্ষোভ করেছেন পেশাজীবীরা। রাজশাহী আদালত চত্বরে বিক্ষোভ দেখান জেলা বার কাউন্সিলের সদস্যরা। তারা এই হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য এই ইসকন একটা উগ্রপন্থী সংগঠন, যাদের কোনো রেজিস্ট্রেশন নাই। ভারতীয় তাবেদার ইসকন যেভাবে পদক্ষেপ নিচ্ছে এবং যেভাবে মানুষকে হত্যা করছে, তার প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। কুমিল্লায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে হয় মানববন্ধন। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবি করেন তারা। বিক্ষোভ হয়েছে খুলনা, জয়পুরহাট, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়। এছাড়া মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভাগীয় শহরে। এসব কর্মসূচি থেকে হত্যার নিন্দা জানানো হয়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আইনজীবী হত্যার পর দেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা ধৈর্য ধরে তাদের দায়িত্ব পালন করেছে। এখন সরকারের দায়িত্ব জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সভায় এই কথা বলেন। ছাত্র নেতারা বলেন, ইসকন মূলত জঙ্গি সংগঠন। তারা সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। তাদেরকে খেলার গুটির মতো ব্যবহার করছে দেশ বিরোধীরা। ভারতে অবস্থান করে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছে বলে দাবি করা হয় সভায়। এতে ভারত সরকার সহায়তা করছে বলেও অভিযোগ করা হয়। তবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ফাঁদে দেশের মানুষ পা দেয়নি বলেও মন্তব্য করেন বক্তারা। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে জনতায় হাত বাড়াবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে, তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে, তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে। ইসকন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে। এই তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এই কথা বলেন তিনি। কালকের মধ্যেই সরকারের পদক্ষেপ জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন।
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুরে বাড়িধারায় মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেন সাবেক প্রধানমন্ত্রী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহেই লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপি চেয়ারপারসন। সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে। খালেদা জিয়ার লন্ডনের ভিসা কার্যক্রম শেষ হলেও যুক্তরাষ্ট্রের ভিসা এখনও নিশ্চিত হয়নি। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে গিয়ে আঙুলের ছাপ দেন তিনি। সর্বশেষ 2017 সালে যুক্তরাজ্য সফর করেন খালেদা জিয়া। এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সাথে অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখতেই একের পর এক মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। 2018 সালের 19 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। বুধবার এই মামলার আপিল শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেন। আদালত বলেছেন যে আপিলটি আমি মানে লাইন বাই লাইন আমি এভিডেন্সগুলো পড়ে দেখেছি এবং আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলাতক আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। দুদকের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাতের প্রমাণ মেলেনি। অভিযোগ সঠিক ছিল না। সাজা দিয়েছে হচ্ছে 5(2)তে। 5(2)র কথাটাই হচ্ছে ক্রিমিনাল মিসকন্ডাক্ট, ক্ষমতার অপব্যবহার। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। অপর 2 জন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। 1/11 পরে এই মামলাটি আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা, বানোয়াট মামলা দেওয়া হয়েছিল এবং আপনারা বুঝতেই পারেন গত 17 বছর যাবৎ এই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো রকমের তথ্য উপাত্ত কিছু তারা তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারেনি। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসা, তাদের নিষ্ঠুরতা, তাদের বর্বরতার লক্ষণ। যাই হোক, আল্লাহর রহমত, যে এই বছরগুলো আমরা এনডিওর করেছি, আমরা এই 16 বছর এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। আর দেখেন এই সরকার এই 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টাও কিন্তু টিকতে পারে নাই। লেজ গুটিয়ে তারা এদের থেকে পালিয়ে যেতে হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে খালেদা জিয়ার অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড মওকুফ করে দেন। কিন্তু এই সুবিধা না নিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপারসন। তারই ধারাবাহিকতায় প্রথমে অরফানেজ ও পরে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নির্দোষ প্রমাণিত হলেন তিনি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজি ও 26 লাখ টাকা কর ফাঁকির পৃথক 2টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পৃথকভাবে এই আদেশ দেন। তারেক রহমানের আইনজীবীরা জানান, রাজনৈতিকভাবে হেয় করতেই তৎকালীন সরকার মিথ্যা মামলাগুলো দায়ের করেছিল। 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে 26 লাখ টাকার কর ফাঁকির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে জাতীয় রাজস্ব বোর্ড
এনবিআর। সেই মামলাতে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কথিত ২৬ লক্ষ টাকা কর ফাঁকির কোনো অভিযোগ আসে নাই, কোনো দালিলিক প্রমাণ নাই, মিথ্যা বানোয়াট কল্পকাহিনী হওয়ায় তাকে মামলা থেকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেন। একই দিন শাহবাগ থানার চাঁদাবাজির মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তারেক রহমান, তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামি। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ২০০৭ সালের ৯ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের মহাব্যবস্থাপক খায়রুল বাশার মামলাটি করেছিলেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। পাঁচজন এসেছিল, আপনারা দেখেছেন যে আমাদের মির্জা আব্বাস সাহেব, খান সাহেব, আমির সাহেব, আমরা প্রধান উপদেষ্টা এবং আরও ২-৩ জন উপদেষ্টা ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল যে সাম্প্রতিককালে যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি এবং আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন এবং দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা করে এসেছি এই মুহূর্তে, সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদেরকে বলেছি। আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে, সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করা যায় এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি, আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলে এসেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল, যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করে এখনও আপনার সেই ফ্যাসিস্টদের দোসররা নিয়ন্ত্রণ করছে, সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি যাতে ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যে যেন আপনার এই নর্মাল যে আপনার অ্যাক্টিভিটি সেটা যেন চালু থাকে, বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আপনার বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান, তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি হচ্ছে যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনও আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় সেই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে নিয়ে এসেছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা তৈরি করা হচ্ছে, একের পর এক ইস্যু সৃষ্টি করে পরিকল্পিতভাবে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশকে। শহীদ ডাক্তার মিলন দিবসের আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও জানান তারা।
জাতীয় প্রেস ক্লাবে ডাক্তার মিলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব প্রশ্ন রাখেন, অন্তর্বর্তী সরকারের বয়স মাত্র 3 মাস পেরিয়েছে, এরই মধ্যে এত দাবি কেন? পরিকল্পিতভাবে দেশকে বিভাজনের দিকে ঠেলে দেয়া হচ্ছে বলেও জানান তিনি। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে। আর কতই বিভাজন নিয়ে, আর কতই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব, বারবার টেনে তোলা। আর কতই বিভাজন নিয়ে, আর কতই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব, বারবার টেনে তোলা হবে, আবার পড়বে ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে। প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা দেশ জুড়ে অশান্তি তৈরি করছে। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই প্রিয় ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতাত্মা, তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া অবৈধ টাকায় দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই সংগঠনটির কয়েকজন নেতাকে। এরা সবাই যুবলীগ, ছাত্রলীগের নেতা। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এর মধ্যে ঢুকে, এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিত মাস্টার প্ল্যান তৈরি করেছে আওয়ামী লীগ। ফ্যাসিস্টদের এই পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। পরিকল্পিত মাস্টার প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। লালবাগ থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। একই মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে 4 দিন ও চকবাজার থানার হত্যা মামলায় আরও 3 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। বুধবার সকালে আসামিদের আদালতে তোলার পর রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন এবং সাবেক সংসদ সদস্য আসম ফিরোজকে 2 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী দীপুমণি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেরুন, সোলাইমান সেলিম, সাদেক খান, এবিএম ফজলে করিম, মনিরুল ইসলাম, আসম ফিরোজ, মশিউর রহমান এবং শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে। উনারা যখন রাজপথে থাকেন, যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। আমরা সেই আদেশে বিক্ষুব্ধ হয়েছি। আমরা সেই আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে সাবমিশন রাখবো। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 14 আগস্ট চট্টগ্রামের 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন এসপি বাবুল আক্তার। পরে 18 আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজামউদ্দিন রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় স্বামী বাবুল আক্তারের সম্পৃক্ততা আছে উল্লেখ করে 2021 সালের 12ই মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। সেদিনই বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল। যারা সাক্ষী আগে দিয়েছেন তারা কেউ কেউ আদালতে স্বইচ্ছায় গিয়ে রিকল দরখাস্ত দিচ্ছেন। দরখাস্ত দিয়ে বলেছেন তারা তৎকালীন পিবিআইয়ের যে প্রধান ছিলেন বনজ কুমারের দ্বারা ইনডিউসড হয়ে তারা আদালতে সাক্ষী দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ যে এভিডেন্স তার বিরুদ্ধে হাজির করেছে তা সম্পূর্ণরূপে ইনডাইরেক্ট এবং সার্কামস্টেন্সিয়াল। এই সকল বিবেচনায় 3 বছর 7 মাস কাস্টডি বিবেচনায় আজকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।
বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর মরদেহ ফ্রিজে রাখার মামলায় অভিযুক্ত ছেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ শাহজাহান কবির তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে কারাগার থেকে ছাড়া পান ছেলে সাদ। এর আগে গেল 10 নভেম্বর গৃহবধূ উম্মে সালমার মরদেহ নিজ বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলেকে আটকের পর র্যাব দাবি করে মাকে হত্যার কথা স্বীকার করেছে সাদ। এদিকে তদন্তের পর পুলিশ দাবি করে মায়ের হত্যার সাথে কোনো সম্পর্ক নেই ছোট ছেলের, বরং ভাড়াটিয়াও তার 2 সহযোগী হত্যাকাণ্ডে জড়িত। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন গ্রেফতারকৃত আসামিরা। আজকে যে নিউজটা যখন জামিন মঞ্জুর করা হয়েছে একটু হলেও আমরা শান্তি পাচ্ছি, কারণ অনেকদিন পর আমরা আমার ভাইকে বাসায় নিয়ে যেতে পারবো। আমার যদি অনেক কষ্ট বুকের ভিতরে, এরপর ছেলেটার জামিন হতে কিছুটা মানে স্থিতি পাচ্ছি আর কি। এবং আমার চাওয়া পাওয়া যারা অন্যায়ভাবে নির্মমভাবে আমার স্ত্রীকে খুন করেছে তাদের জন্য রাষ্ট্রীয় আইনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করতেছি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা। ঘটনার পর এজলাস থেকে নেমে যান 2 বিচারপতি। বুধবার বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এই ঘটনা ঘটে। রায়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে হাইকোর্টের এক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারেন একদল আইনজীবী। জানা যায় কয়েকদিন আগে একটি মামলার রায় দেন এই কোর্ট। ওই বিষয়টিতে জিয়াউর রহমান প্রাসঙ্গিক না হলেও রায়ে এই বিচারপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে অশালীন মন্তব্য করেন। এ নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল কয়েকদিন ধরে। আজ বিচারপতি এজলাসে উঠলে কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে বলেন, আপনি এই চেয়ারে বসে জিয়াউর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, আপনার এই চেয়ারে বসার অধিকার নেই। এক পর্যায়ে তার বিচারপতির দিকে ডিম ছুঁড়ে মারেন। এরপর বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাসে থেকে নেমে যান। ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মাথায় রেখে দেশ রক্ষায় সতর্ক বাংলাদেশ বিমান বাহিনী। একথা বলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সক্ষমতা রয়েছে বিমান বাহিনীর। শত্রু এলাকায় বিধ্বস্ত সামরিক বিমান, প্যারাশুটে কোনো রকমে মাটিতে অবতরণ করেছেন পাইলট, সংকেত দিয়েছেন সহযোদ্ধাদের। আহত এই বৈমানিককে আকাশপথে উদ্ধারে চলছে বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক অভিযান। না, সত্যিকারের কোনো যুদ্ধ নয়, বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলা ও রকেট বর্ষণ মহড়া এটি। দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে শুরু হয় এই মহড়া। এতে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আগে থেকেই প্রস্তুত ছিল রণক্ষেত্র। দুপুরে একের পর এক ককপিট থেকে উড়াল দেয় MiG-29, F-7BG, F-7BGI এর মতো যুদ্ধবিমান ও শক্তিশালী হেলিকপ্টার। গোলা ও রকেট বর্ষণের মাধ্যমে শত্রুপক্ষকে ঝাঁঝরা করে দেওয়ার নানা রণকৌশল প্রদর্শন করেন দক্ষ বৈমানিকরা। একে একে ছোড়া হয় গোলা, রকেট। এর মাধ্যমে আকাশ সীমানা রক্ষায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতার প্রমাণ দেন বৈমানিকরা। মহড়া শেষে বিমান বাহিনী প্রধান বলেন, 21 শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী। যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় সদা প্রস্তুত দক্ষ বৈমানিকরা। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক, বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রায় 40 মিনিট ধরে চলে শক্তিমত্তা প্রদর্শন। সক্ষমতা পর্যবেক্ষণ করে বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও অদম্য করে তোলাই মহড়ার মূল উদ্দেশ্য। প্রশ্ন যখন সার্বভৌমত্ব নিয়ে, সেখানে এক চুলও ছাড় দিতে নারাজ বাংলাদেশ বিমান বাহিনী। সর্বোচ্চ সক্ষমতার মাধ্যমে মাতৃভূমিকে রক্ষায় সদা জাগ্রত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা। এই মহড়ার মাধ্যমে সেই সক্ষমতায় জানান দিল তারা। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আরও আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন হবে বিমান বাহিনীতে এবং এর মাধ্যমে সক্ষমতা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে, আরও নিশ্ছিদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, রসুলপুর, টাঙ্গাইল।
বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের খবর। রেকর্ডময় একদিন পার করল বাংলাদেশের নারীরা। রেকর্ড স্কোর গড়ে রেকর্ড ব্যবধানে 154 রানের জয়। এতেই প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 1-0 এগিয়ে গেল টাইগ্রেসরা। 4 রানের জন্য শারমিনা সুক্তার দ্রুততম শতক না হলেও ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ 4 উইকেটে 252 রান তোলে জ্যোতিরা। জবাবে মাত্র 98 রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। সঞ্জনা আইভির ম্যাচ রিপোর্ট। 7 বলে প্রয়োজন 4 রান, তবে সেটি জয়ের জন্য নয়। ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকানোর দ্বারপ্রান্তে ছিলেন 16 মাস পর দলে ফেরা শারমিন আক্তার সুক্তা। 3 অঙ্কের ম্যাজিক্যাল সেই ফিগারটা স্পর্শ করতে পারলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও নিজের নামের পাশে লিখতে পারতেন শারমিন। কিন্তু 89 বলে 96 রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই উইকেট কিপার ব্যাটার। ব্যক্তিগত মাইলফলক না হলেও দলগত রানের রেকর্ড ঠিকই হয়েছে। স্কোরবোর্ডে জমা 252 রান, যা কিনা ওয়ানডে ইতিহাসের জ্যোতিদের সর্বোচ্চ সংগ্রহ। শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমে 59 রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। পার্টনারশিপ ভাঙে 38 রানে মুর্শিদা খাতুন ক্যাচ আউটের ফাঁদে পড়লে দলীয় 163 রানে দ্বিতীয় উইকেট হারায় তারা। ক্যারিয়ারের 11তম হাফ সেঞ্চুরি তুলে 61 রানে এলবিডব্লিউতে ফিরতে হয় ফারজানাকে। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান স্বর্ণা আক্তার। শেষ দিকে দারুণ এক শটে ছক্কা হাঁকান স্বর্ণা। প্রায় 13 ওয়ানডে পর 6-এর দেখা পেলেন নারী দলের কোনো ব্যাটার। পরেই 28 রান করে ফ্রেয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন জ্যোতি, আর স্বর্ণা অপরাজিত থাকেন 13 রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। জোড়া উইকেট শিকার করেন পেসার মারুফা। 19 রান করা প্রেন্ডারগেস্টকে শিকার করেন নাহিদা আক্তার। রান আউটে কাটা পড়েন দলের হয়ে সর্বোচ্চ 25 রান করা ওপেনার ফোর্বস। নাহিদার দ্বিতীয় উইকেটের শিকার হন 22 রান করা লরা ডেলানি। নাহিদা সুলতানার 3টি করে উইকেট শিকারে প্রায় 31 ওভার আগে অসহায় আত্মসমর্পণ আইরিশদের। ঘরের মাঠে দাপট দেখিয়েই জয় পেতে চেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেস বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র 98 রানে গুটিয়ে যায় আইরিশ মেয়েরা। আর বাংলাদেশের জয় এসেছে রেকর্ড 154 রানের। তবে সিরিজ জিততে হলে জয় পেতে হবে বাকি 2 ম্যাচে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।